আসসালামু আলাইকুম সবাইকে। গত পর্বে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা দুটি কোয়ান্টাম সংখ্যা শেষ করেছি। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর একটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। চারটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমাদের বাকি যে দুটি কোয়ান্টাম সংখ্যা আছে, একটি হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো আজকে আমরা এই দুটি কোয়ান্টাম সংখ্যা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এই কোয়ান্টাম সংখ্যাগুলো কোন একটা নির্দিষ্ট ইলেকট্রনের জন্য কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে বের করতে হয় সে সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, শুরুতে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, একটু খেয়াল করতে হবে, আজকে আমরা 3 নম্বর কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে চুম্বকীয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এখন এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় একটু লিখে ফেলতে হবে। প্রকাশক হলো m, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ইলেকট্রন যখন কোনো নির্দিষ্ট অরবিটালে আবর্তন করবে, তখন সেখানে কতগুলো চুম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই চুম্বক ক্ষেত্রের ভিন্ন ভিন্ন ইলেকট্রনের জন্য ভিন্ন ভিন্ন মান আছে। সেই মানটাই হচ্ছে মূলত আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ কোন চুম্বক ক্ষেত্রের জন্য তার মানটা কিরূপ হবে, কত হবে, সেটাই হচ্ছে মূলত তার কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। তাহলে সেই মানটা আসলে কত একটু লিখে ফেলতে হবে যে m এর মান হলো -l থেকে +l। একটু খেয়াল করো, এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান তোমরা যখন এক একটা রাইটারের বই পড়বে তখন এক এক রকম হয়। অর্থাৎ এটার মান যে অ্যাকচুয়ালি কত সেটা সম্পর্কে এখনো সঠিক ধারণাটা পাওয়া যায়নি, কিন্তু সর্বমতে সবচেয়ে বেশি যে মানটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে -l থেকে +l। কিছু কিছু রাইটারের বইয়ে +l থেকে -l তোমরা দেখবা, আবার কিছু কিছু রাইটারের বই আছে 0 +-l। তো বিভিন্ন রাইটারের বইয়ে বিভিন্ন ভাবে সেটাকে মান নির্ণয় করা হয়েছে। তো আমরা মূলত -l থেকে +l টাকে হচ্ছে প্রমাণ মান হিসেবে ধরে নেব। একটু খেয়াল করে দেখো, আমরা যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করছিলাম সেখানে কিন্তু আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা ব্যবহার করছিলাম। ঠিক একই ভাবে আমরা যখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান ব্যবহার করব বা বের করব, তখন কিন্তু আমাকে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা জানতে হবে। এজন্যই তুমি একটি কোয়ান্টাম সংখ্যার মান না জেনে অপর কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু তুমি জানতে পারবা না। তাহলে দেখো, আমরা যে l এর মান অর্থাৎ -l থেকে +l, তাহলে এই l টা আসলে কি? এই l টা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তুমি যেই অরবিটালের কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বের করতে চাচ্ছ, সেই অরবিটালের যদি সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা তুমি না জানো, তাহলে কিন্তু তার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা তুমি নির্ণয় করতে পারবা না। তাহলে যেই অরবিটালের আমি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে যাই না কেন ম্যাগনেটিক, তাহলে আমাকে সেই অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যাটা আমাকে জানতে হবে, যেটা আমরা গত পর্ব 7 এ শিখে ফেলছি অলরেডি। তো আজকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করব এই সহকারী কোয়ান্টাম সংখ্যা জানার মাধ্যমে। দেখো, তাহলে আমরা যেহেতু বলছি m এর মান হলো +l থেকে -l থেকে +l, তাহলে আমি এখন এই m এর মান s এর জন্য নির্ণয় করব, p এর জন্য নির্ণয় করব, d এর জন্য নির্ণয় করব। f এর জন্য আপাতত আমাদের নির্ণয় করার দরকার নাই, আমরা শর্ট ভিডিওতে সেটা নির্ণয় করতে চাচ্ছি না, কারণ এই f এর মানটা কখনোই আসে না সেজন্য। তাহলে আমরা s করব, p করব, d করব। আচ্ছা, ফার্স্টে আমরা s এর চুম্বকীয় মান নির্ণয় করব। তাহলে s এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কত হবে বলতো? s এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m ইকুয়াল টু কত হবে? -l থেকে +l। আচ্ছা, তাহলে আমরা এই যে l এর মান, তাহলে l এর মান আমরা s এর জন্য কত নির্ণয় করছিলাম? আমরা l এর মান s এর জন্য 0 নির্ণয় করছিলাম। তাহলে এখানে কি হবে? 0 থেকে 0। এখন 0 থেকে 0 কি হইলে হবে? এই যে দেখো, যেহেতু -l, l এর মান 0, তাহলে -l মান হচ্ছে -0 আর +l মান হচ্ছে +0। তাহলে -0 থেকে +0 আমরা জানি ঋণাত্মক হয় না শূন্য, কিন্তু সূত্রের খাতিরে আমাদেরকে বসাতে হচ্ছে। তাহলে -0 থেকে +0 পর্যন্ত আমরা শুধু কি পাবো? 0ই পাবো। তাহলে আমি বলতে পারি, যদি কোনো ইলেকট্রন s অরবিটালে থাকে তাহলে তার m এর মান হবে কি? s এর জন্য m এর মান হবে কত? 0। তাহলে আমাদের s এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মান বের করা শেষ।
এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে পি এর জন্য। এবার আমরা কি বের করব? পি এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ পি এর জন্য আমরা এম এর মান নির্ণয় করব। পি এর জন্য এম এর মান, তাহলে সেম সূত্র হবে মাইনাস এল থেকে প্লাস এল। কিন্তু পি এর জন্য এল এর মান আমরা গত ক্লাসে কত নির্ণয় করছিলাম মনে আছে? আমরা 1 নির্ণয় করছিলাম। তাহলে এখানে কি হবে বলতো? এখানে হবে -1 থেকে +1, -1 থেকে কি +1। তাহলে বলতো -1 থেকে +1 পর্যন্ত কোন কোন সংখ্যা বিদ্যমান? আমরা জানি -1 থেকে +1 পর্যন্ত আমরা -1 পাবো, কমা 0 পাবো, কমা +1 পাবো। খেয়াল করো, পি এর জন্য আমরা 3টা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পাইছি, অর্থাৎ 3টা চুম্বকীয় ক্ষেত্র পাইছি। এখন কোনটা কিসের জন্য? খেয়াল করো, আমরা গত ক্লাসে পি কে ভেঙে আমরা কিন্তু তার সাবঅরবিটাল পাইছিলাম 3টা। কি কি একটু খেয়াল করো, পি কে ভাঙলে আমরা 3টা সাবঅরবিটাল পাইছিলাম, যথাক্রমে px, py এবং pz। ঠিক একই ভাবে আমরা পি এর চুম্বক ক্ষেত্র বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাও কিন্তু কয়টা পাইছি? 3টা পাইছি। যে 3টা পাইছি সেটাকে আমি সরাসরি তার অরবিটাল বরাবর বসিয়ে দিলেই আমরা প্রত্যেকটা পি সাবঅরবিটালের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা পেয়ে যাব। কিভাবে? যেমন ফার্স্টে পি এর প্রথম সাবঅরবিটাল হচ্ছে px এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার প্রথম মান পি এর জন্য -1। তাহলে px এ যদি কোনো ইলেকট্রন থাকে তার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে -1, py তে যদি থাকে তাহলে 0, pz এ যদি থাকে তাহলে +1। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে p এর জন্য m এর মান কত হবে? -1, 0 এবং কত? +1। কোনটা কার জন্য হবে? যদি p এর জন্য হয় তাহলে -1টা হবে হচ্ছে px এর, 0টা হবে py এর, +1টা হবে pz এর। তাহলে নির্ভর করবে ইলেকট্রনটা p অরবিটালের কোন সাব অরবিটালে আছে। যদি p অরবিটালের px এ থাকে তাহলে -1, p অরবিটালের py তে থাকে তাহলে 0, p অরবিটালের pz এ থাকে তাহলে কত? +1। আশা করি ব্যাপারটা বুঝছো। আমরা এটা মান নির্ণয়ের মাধ্যমে আবার পুনরায় সেটা আমরা কি করব? দেখে নেব যে কোন একটা নির্দিষ্ট ইলেকট্রনের কথা যদি বলে কোন একটা পরমাণুতে, তাহলে কিভাবে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা বের করব এটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা পি এরটা তো বের করে ফেললাম। ঠিক একই ভাবে আমরা যদি এখন ডি এরটা বের করতে চাই, একটু খেয়াল করতে হবে। খেয়াল করো, আমরা যদি ঠিক একই ভাবে ডি এরটা বের করতে চাই তাহলে আমরা এখানে লিখব যে ডি এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হলো m, অর্থাৎ -l থেকে +l। তাহলে d এর মান আমরা l এর জন্য কত নির্ণয় করছিলাম? আমরা 2 নির্ণয় করছিলাম। তাহলে 2 থেকে 2, তাহলে এই l টা কি মাইনাস, তাহলে -2 থেকে +2 পর্যন্ত। তাহলে বলো তো -2 থেকে +2 পর্যন্ত আমরা কোন কোন সংখ্যাটা পাই? আমরা -2 পাবো, -1 পাবো, 0 পাবো, +1 পাবো, +2 পাবো। আশা করি ব্যাপারটা বুঝছো। এখন দেখো, আমরা ডি এর জন্য টোটাল কয়টা চৌম্বক ক্ষেত্র পেলাম? 5টা চৌম্বক ক্ষেত্র পেলাম, এবং এই 5টা কিন্তু ডি এর 5টি সাবঅরবিটালের মান নির্দেশ করে। কিভাবে? আমরা যখন ডি কে ভাঙছিলাম, খেয়াল করো, আমরা যখন ডি কে ভাঙছিলাম, ডি কে যখন আমরা ভাঙছি তখন আমরা টোটাল 5টা কি পেয়েছিলাম? সাবঅরবিটাল পেয়েছিলাম। কি কি? একটা হচ্ছে dxy, একটা হলো dyz, একটা হলো dzx, একটা হলো dx² থেকে y², আর একটা হলো কি dz²। এই 5টা সাবঅরবিটালের মধ্যে যদি আমাদের নির্ণীত ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানগুলো যদি হুবহু বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটির কি পেয়ে যাব? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা পেয়ে যাব। যেমন ডি এর জন্য চুম্বক ক্ষেত্র 5টি, কিন্তু তার সাবঅরবিটালের জন্য কি একটি। কিভাবে? আমরা ফার্স্ট যে মানটা পাইছি সেটা হচ্ছে -2। ডি অরবিটালের প্রথম সাবঅরবিটাল হচ্ছে dxy। তাহলে dxy তে যদি কোন একটা ইলেকট্রন থাকে তাহলে তার চুম্বক ক্ষেত্র বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হবে -2। ঠিক একই ভাবে dyz এ থাকলে -1, dzx এ থাকলে 0, dx² থেকে y² থাকলে +1, dz² থাকলে +2। আশা করি ব্যাপারটা বুঝছো। অর্থাৎ তোমাকে জাস্ট ওই ইলেকট্রনটা অবস্থানটা কোন সাবঅরবিটাল আছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। নির্ণয় করার মাধ্যমে তার কোয়ান্টাম সংখ্যার মানটা আমরা কত নির্ণয় করছিলাম সেটা যদি বসিয়ে দাও, তাহলে ওই নির্দিষ্ট ইলেকট্রনের জন্য আমরা চুম্বক ক্ষেত্রের মানটা পেয়ে যাব, অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা পেয়ে যাব। এফেক্টটা আমাদের আপাতত দরকার নেই। কেন? কারণ এটা একাডেমিকে একেবারে আসে না। সাধারণত আমরা রেগুলার ক্লাসে সেটা আমরা পড়িয়ে থাকি, যাতে করে অ্যাডমিশনে যদি আসে তাহলে যাতে সেটা আমরা আনসার করতে পারি। এবার আমরা নির্দিষ্ট ইলেকট্রনের জন্য কিভাবে সেই মানটা নির্ণয় করতে হবে সেই সম্পর্কে একটু জানবো। তার আগে আমরা সাথে সাথে একটু স্পিন কোয়ান্টাম সংখ্যাটাও জেনে ফেলি, তাহলে আমরা একসাথে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা একই সাথে নির্ণয় করব। পাশাপাশি আগে যে দুটি কোয়ান্টাম সংখ্যা শিখছি সেটাও আমরা কিভাবে নির্ণয় করব একসাথে দেখে দেবো, তাহলে আমাদের আর সময়টা নষ্ট হবে না। আচ্ছা, তাহলে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা গেল। এখন আমরা পড়বো হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। একটু খেয়াল করতে হবে। খেয়াল করো,
আমরা যদি 4 নম্বর কোয়ান্টাম সংখ্যাটা খেয়াল করি, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। কি বলছি? স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? লিখো, প্রকাশক হলো এস, অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখন এটার আবিষ্কারকটা প্রায় সময় আসে, অন্যান্য কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারকের নাম না আসলেও স্পিন কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারকের মান ম্যাক্সিমাম টাইমে এমসিকিউ তে এসে থাকে, তোমাদের এইচএসসি লেভেলে বা অ্যাডমিশন লেভেলে যেটাই বলো না কেন। তাহলে আবিষ্কার কি করছে একটু লিখে ফেলতে হবে। ওর আবিষ্কারক হচ্ছে দুইজন। আবিষ্কারক কে কে? ওর আবিষ্কারক হচ্ছে দুইজন। এক নম্বর হচ্ছে গোল্ড স্মিথ, লিখে ফেলতে হবে গোল্ড স্মিথ। আর 2 নম্বরে যিনি করছে তিনার নাম হচ্ছে ওলেনবেক, একটু লিখে ফেলো, তার নাম হচ্ছে ওলেনবেক। এই দুইজন মিলিতভাবে আমাদের ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে তারা কি দেয়? ধারণা দেয়। অর্থাৎ ইলেকট্রন একটা পরমাণুর মধ্যে কিভাবে ঘূর্ণনরত অবস্থায় থাকে, সে কি প্লাস আকারে ঘুরে নাকি মাইনাস আকারে ঘুরে, নেগেটিভ দিকে ঘুরে নাকি পজিটিভ দিকে ঘুরে, সে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে। একটু দেখো, তাহলে ফার্স্ট অফ অল আমাকে এই এস এর মানটা জানতে হবে। আমি যদি এস এর মানটা জানতে পারি তাহলেই আমি একটা ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তাহলে লিখো, এস এর মান হলো, এস এর মান বলতে কি বোঝায় বলো তো? এস এর মান হলো মানে কোন একটা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হলো কত? প্লাস অথবা মাইনাস হাফ, অর্থাৎ প্লাস হাফ হতে পারে মাইনাস হাফ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে স্যার কখন প্লাস হাফ হবে এবং কখন মাইনাস হাফ হবে? ব্যাপারটা একেবারে ইজি। খেয়াল করো, যদি প্লাস হাফ হয় তাহলে সেটা হবে ইলেকট্রনের দিক উপরের দিকে, ইলেকট্রন এর দিক হবে উপরের দিকে, উপরের দিকে। অর্থাৎ যদি কোনো ইলেকট্রনের দিক উপরের দিকে হয় তাহলে সেটা হবে কি? প্লাস হাফ। এবং যখন প্লাস হাফ হবে তখন এটা হবে হচ্ছে পজিটিভ। সেটা কি হবে? পজিটিভ। পজিটিভ মানে কি? ধনাত্মক। পজিটিভ মানে হচ্ছে গিয়ে কি? ধনাত্মক। অর্থাৎ প্লাস হাফ হবে হচ্ছে কি? পজিটিভ। এটা তো আমরা বুঝেই গেছি। এবং সেটা হবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে। যদি পজিটিভ হয় তাহলে সেটা কি হবে? ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে একটু খেয়াল করো, কখন প্লাস হাফ হবে? যখন ইলেকট্রনের দিক হবে উপরের দিকে। ইলেকট্রনটা যখন উপরের দিকে থাকবে, অর্থাৎ এরকম, খেয়াল করো, যদি এরকম থাকে তাহলে সেটা হবে কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং সেটার মান হবে কত? প্লাস হাফ। আশা করি ব্যাপারটা বুঝছো। এখন প্রশ্ন হচ্ছে স্যার কখন ইলেকট্রন উপরের দিকে থাকবে? এই একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে অ্যারাইজ হতে পারে। যখন কোন একটা অরবিটালে সর্বপ্রথম ইলেকট্রন প্রবেশ করবে তখন সেই ইলেকট্রনের দিক হবে উপরের দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। খেয়াল করো, ধরে নাও আমি একটা সাবঅরবিটাল ধরলাম px, এটাতে কোনো ইলেকট্রন নেই। ধরো আমি ফার্স্টে একটা ইলেকট্রন প্রবেশ করালাম, একদম প্রথম, সেই ইলেকট্রনটার দিক হবে উপরের দিকে এবং এটার মান হবে, এস এর মান হবে প্লাস হাফ এবং এটার দিক হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। যদি এই যে প্রথম ইলেকট্রনটা দেওয়ার পরে যখন দ্বিতীয় কোনো ইলেকট্রন ঢুকবে সেটা হবে নিম্নমুখী, দ্বিতীয় যখন কোন একটা ইলেকট্রন ঢুকবে সেটা হবে নিম্নমুখী এবং সেটার মানটা হবে মাইনাস হাফ। মাইনাস হাফ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে সেটা কি করবে? আবর্তন করবে। তাহলে দেখো আমরা কি বললাম? প্লাস হাফ মানে হচ্ছে ইলেকট্রনের দিক হবে উপরের দিকে। ঠিক একই ভাবে আমরা যদি বলি মাইনাস হাফ তাহলে কি হবে বলতো? ইলেকট্রনের দিক, ইলেকট্রন এর দিক হবে, ইলেকট্রনের দিক হবে নিচের দিকে, নিচের দিকে। তাহলে কখন ইলেকট্রনের দিক হবে নিচের দিকে? যখন একটা সাবঅরবিটালে দ্বিতীয় ইলেকট্রনটা প্রবেশ করবে। অলওয়েজ দ্বিতীয় ইলেকট্রনের দিক হবে সবসময় কি? নিচের দিকে। প্রথম প্রবেশকৃত ইলেকট্রনের দিক হবে কোন দিকে? উপরের দিকে। এবং যেহেতু এটা নিচের দিকে তাহলে কি হবে? নেগেটিভ বা ঋণাত্মক, এবং ঋণাত্মক চার্জটা সবসময় ঘড়ির কাঁটার দিকে আবর্তন করবে। অর্থাৎ দ্বিতীয়তে যে ইলেকট্রনটা প্রবেশ করবে সে ঘড়ির কাঁটার কোন দিকে আবর্তন করবে? দিকে। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ঘড়ির কাঁটার, ঘড়ির কাঁটার দিকে আবর্তন করবে। আশা করি ব্যাপারটা বুঝছো। তাহলে আমরা কোন একটা ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান একেবারে ইজিলি বের করে ফেলতে পারবো। শুধু আমাকে জানতে হবে যে ইলেকট্রনটা কোন সাবঅরবিটালে আছে এবং সেই ইলেকট্রনটা ওই সাবঅরবিটালে
প্রথমে প্রবেশ করছে নাকি দ্বিতীয়তে প্রবেশ করছে। যদি প্রথমে প্রবেশ করে তাহলে সেটা হবে হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে। যদি দ্বিতীয়তে প্রবেশ করে তাহলে সেটা হবে আমাদের ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ যার মান হবে -12। আশা করি ব্যাপারটা বুঝছো। অর্থাৎ ইলেকট্রনের অবস্থানটা দেখে কিন্তু আমি তার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মানটা বের করে ফেলতে পারবো। এখন কোন একটা নির্দিষ্ট পরমাণুতে নির্দিষ্ট ইলেকট্রনের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করি। দেখো, আশা করি ব্যাপারটা বুঝছো, কখন প্লাস হবে কখন মাইনাস হবে। যদি না বুঝো তাহলে অবশ্যই ভিডিওর নিচে ক্যাপশন কমেন্ট বক্সে লিখে ফেলবে। এটা পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কোনো কিছু তোমাদের বুঝতে সমস্যা হয়। আচ্ছা, এবার দেখো আমি তোমাদেরকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা দেখিয়ে দিই। পাশাপাশি যে আমরা ওই প্রধান কোয়ান্টাম সংখ্যাটাও নির্ণয় দেখে ফেলবো এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাটা নির্ণয়টাকে আমরা কি করব দেখে ফেলবো। আচ্ছা দেখো, ফার্স্টে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আয়রনের 23তম ইলেকট্রন। আয়রনের 23তম ইলেকট্রনের কি কি বের করব, চারটাই বের করে আমরা দেখে ফেলি। 23তম ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যা তোমাকে সরাসরি বলে দিবে কি কোয়ান্টাম সংখ্যা। তাহলে তোমাকে যখন সরাসরি কোয়ান্টাম সংখ্যা বলে দিবে, কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো, তোমাকে যখন সরাসরি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো বলে দিবে তখন একসাথে তোমাকে 4টা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে হবে। দুটি কোয়ান্টাম সংখ্যা তো আমরা জানি, বাকি দুটি আজকে আমরা শিখবো। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমাকে এই আয়রনের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা সবাই জানি, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা কি পাবো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। এই ইলেকট্রন বিন্যাসটা আউটবাউন্ড নীতি অনুসারে হয়, যেটা আমরা পরবর্তীতে শিখবো। তিনটি নীতি আছে, আউটবাউন্ড নীতি, পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি। সেটা আমরা পরবর্তীতে শিখবো যে ইলেকট্রন বিন্যাসের তিনটা নীতি কি কি। তাহলে আমরা এই যে ইলেকট্রন বিন্যাস করে ফেললাম, আমাকে জিজ্ঞেস করছে, একটু খেয়াল করো, আমাকে জিজ্ঞেস করছে 23rd অর্থাৎ 23তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে 23তম ইলেকট্রনটা কোথায় আছে। খুঁজে বের করার নিয়মটা আমি তোমাদেরকে দেখাই দিয়েছি যে যেহেতু এখানে দুইটা আছে তার মানে এখানে শিওর 1 নাম্বার এবং 2 নাম্বার ইলেকট্রনটা বিদ্যমান। এখানে দুইটা আছে তাহলে এখানে 3 নাম্বার এবং 4 নাম্বার ইলেকট্রনটা বিদ্যমান। এখানে 6টা আছে তার মানে এখানে 5 থেকে 10 নাম্বার ইলেকট্রনটা বিদ্যমান। এখানে 2 আছে তাহলে 11 এবং 12তম ইলেকট্রনটা বিদ্যমান। 3p6 তার মানে হচ্ছে এখানে হচ্ছে 13 থেকে 18তম ইলেকট্রন এখানে বিদ্যমান। 4s2 মানে এখানে 19 এবং 20তম ইলেকট্রনটা এখানে বিদ্যমান। এখানে হচ্ছে 3d6 তার মানে এখানে হচ্ছে টোটাল 21 থেকে 26তম ইলেকট্রন এখানে বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি 23তম যে ইলেকট্রনটা আছে সেই 23তম ইলেকট্রনটা আমাদের অবস্থান করতেছে কোথায় 3d6 এ। এবার আমরা একটু 3d6 টাকে বাইরে নিয়ে আসি। খেয়াল করো আমি কি করলাম, এই 3d6 কে একটু বাইরে নিয়ে আসি, 3d6। আচ্ছা, এবার এই 3d6 কে আমি একটু ভাঙি যে অ্যাকচুয়ালি কোন ইলেকট্রনটা কততম সাবঅরবিটালে কিভাবে আছে, উচ্চমুখী নাকি নিম্নমুখী। একটু খেয়াল করো, এই জায়গাটা বুঝার বিষয়। আমরা ম্যাক্সিমাম ভুল করি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যায় এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যায়। খেয়াল করো, আমরা যদি ডি কে ভাঙি, এটা ডি তে আছে না, ডি কে ভাঙলে আমরা কয়টা সাবঅরবিটাল পাই, 5টা। কি কি? একটা হচ্ছে dxy, একটা হলো dyz, একটা হলো dzx, একটা হলো x স্কয়ার থেকে y স্কয়ার, একটা হলো কি dz স্কয়ার। এখন দেখো, আমরা তো জানি ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। একটা সাবঅরবিটালের শুরুর দিকে যে সাবঅরবিটাল থাকবে, অর্থাৎ একটা অরবিটালের যে সাবঅরবিটালটা শুরুতে থাকবে সেটা নিম্ন শক্তি স্তর ধরা হয়। আচ্ছা, এটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। আপাতত জেনে রাখো, কোন একটা সাবঅরবিটালের সর্বপ্রথম সাবঅরবিটালটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, সেখানে ইলেকট্রন প্রথম প্রবেশ করবে। তাহলে দেখো 21 থেকে 26তম ইলেকট্রন এই সবগুলো সাবঅরবিটালে বিদ্যমান না। তাহলে সর্বপ্রথম কোন সাবঅরবিটালে ইলেকট্রনটা প্রবেশ করবে, dxy তে। তাহলে dxy তে যে ইলেকট্রনটা প্রবেশ করছে সেটা কততম বলতো, 21তম। তাহলে এটা হচ্ছে 21তম ইলেকট্রন, ঠিক আছে। তারপরটা কোথায় যাবে, dyz এ। তাহলে এখানে যাবে হচ্ছে dyz, তাহলে এটা কততম ইলেকট্রন বলতো, 21 যদি এটা হয় তাহলে এটা হচ্ছে কত, 22তম। তারপর কোথায় যাবে, তারপর যাবে dzx এ। তাহলে এটা যদি 22তম হয় তাহলে এটা কততম, এটা হচ্ছে 23তম। একটু বাম পাশ করে লিখতে হবে, এটা হচ্ছে 23তম। এবার দেখো তাহলে এখানে কততমটা যাবে, এখানে যাবে হচ্ছে 24তমটা। এটা কততম, এটা হচ্ছে 24তম। ঠিক একই ভাবে এখানে যাবে কততমটা, 25তমটা। এই যে এটা হলো কত, 25তম। তাহলে আমাদের 25টা ইলেকট্রন বিন্যাস করা শেষ। আমাদেরকে আর কোন সাবঅরবিটাল খালি আছে, নেই। তাহলে 26তম ইলেকট্রনটা আবার শুরুর দিক থেকে শুরু করবে, ঠিক আছে। বাকি যে ইলেকট্রনটা বাকি থাকবে অরবিটালে
সেগুলো আবার প্রথম থেকে আমরা দেওয়া শুরু করব। তাহলে আমরা 25টা ইলেকট্রন দিয়ে ফেলছি, বাকি থাকে একটা ইলেকট্রন, তাহলে সেটা কোথায় প্রবেশ করবে? আবার শুরুটাতে। তাহলে কিন্তু এবার খেয়াল করো, যে প্রবেশ করবে এটা কি উপরের দিকে হয়ে প্রবেশ করবে নাকি নিচের দিকে? খেয়াল করো, প্রত্যেকটা সাবঅরবিটালে যখন ইলেকট্রনে প্রথম প্রবেশ করালাম, প্রত্যেকটা কিন্তু উপরের মুখী, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা দ্বিতীয়তে যেটা আবার প্রবেশ করবে 26তম ইলেকট্রন, এটা কিন্তু দ্বিতীয়তে প্রবেশ করলো, তাহলে এটা কততম ইলেকট্রন? এটা হচ্ছে 26তম ইলেকট্রন। এটা যদি দ্বিতীয়তে প্রবেশ করছে তাহলে এটা হবে ঘড়ির কাঁটার দিকে এবং এটা হবে নেগেটিভ। আচ্ছা, এবার দেখো তো আমাকে 23তম ইলেকট্রনটা কোথায় আছে? 23তম ইলেকট্রনটা হচ্ছে DZX এ। তাহলে DZX এ যদি হয় তাহলে D এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা কত বের করছিলাম মনে আছে? একটু দেখে আসো। আমরা বলছিলাম প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে -2, তারপর হচ্ছে -1, তারপর হলো 0, তারপর হলো +1, তারপর হলো কত? +2। এবার কিন্তু আমরা ইজিলি এটা চারটি কোয়ান্টাম সংখ্যার মান বের করে ফেলতে পারবো। কেন? একটু খেয়াল করো, এগুলো কত? প্রত্যেকটা কোন শক্তি স্তরের সাবঅরবিটাল? 3 নাম্বার। তাহলে আমি এখানে দিয়ে দিলাম, দেখো আমি এখানে দিয়ে দেই, এটা 3dxy, 3dyz, 3dzx, 3x² থেকে y² 3dz²। আমি এবার n এর মান নির্ণয় করতে চাই, n এর মান। তাহলে দেখো তো n মানে কি? প্রধান শক্তি স্তর। কত নাম্বার প্রধান শক্তি স্তর? 3 নাম্বার। তাহলে এখানে n এর মান কত হবে? 23তম ইলেকট্রনের জন্য 3 নাম্বার। এবার আমি L এর মান নির্ণয় করতে চাই, তাহলে 23তম ইলেকট্রনটা কোথায় আছে? D তে। তাহলে D এর জন্য L এর মান আমরা কত নির্ণয় করছিলাম? 2 নির্ণয় করছিলাম। এবার দেখো আমরা M এর মান নির্ণয় করি, তাহলে দেখো তো M এর মান কত? 0 তে পড়ছে, তাহলে 23তম ইলেকট্রনে M এর মান কত? 0। আশা করি বুঝছো। এবার বাকি আছে হচ্ছে S। S মানে কি? স্পিন। খেয়াল করো 23তম ইলেকট্রনটা কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকে হলে কি হয়? +12। শেষ। শেষ। অর্থাৎ আমরা এভাবে করে যে কোনো ইলেকট্রনের আমরা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে পারবো। এবার একটু খেয়াল করো, যদি তোমরা 26তম বলতো স্যার, 26তম, তাহলে 26তম বললে সব ঠিক থাকতো, শুধু m আর s টা পরিবর্তন হতো, বাকি সব ঠিক থাকতো। কিভাবে? 26তমটা কোথায় পড়ছে? 3dxy তে। এই যেটা 26তম 3dxy তে, তাহলে n এর মান কত হতো? 3। যদি আমি কি কততম বলতো? 26। একটু আগে যেটা নির্ণয় করছি 23rd, 26 যদি আমাকে বলতো, তাহলে দেখো 26 3 নাম্বার শক্তি স্তরে আছে, n এর মান 3। 26 d তে আছে, n এর মান 2। 26 dxy তে আছে, n এর মান কত হবে? -2। s যেহেতু এটা দ্বিতীয়তে প্রবেশ করছে, তাহলে এটা কি হবে? একটু আগে এটা ছিল +12, এটা হবে -12। 23তম ইলেকট্রনের জন্য ছিল +12, যেহেতু এটা উপরের দিকে, 26তম ইলেকট্রনটা ছিল নিচের দিকে, তাই এটা কি হবে? -12 হবে। তাহলে এভাবে করে তুমি ইলেকট্রনকে ভেঙে ভেঙে, সাবঅরবিটাল গুলোকে ভেঙে ভেঙে তুমি যদি প্রত্যেকটার কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে চাও, তাহলে ব্যাপারটা একদমই ইজি হবে। তুমি নিজে থেকে কয়েকটি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করবা। নির্ণয় করে যদি তুমি প্রয়োজন মনে করো সেটা আমাকে দেখানোর, তুমি অবশ্যই আমাদের পেজের মধ্যে আমাকে মেসেজ করে দিতে পারো, বা এই ভিডিওর কমেন্টের মধ্যে তুমি মেসেজ করে দিতে পারো কি তোমাদের সমস্যা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ইনশাআল্লাহ তোমরা খুব দ্রুত রিপ্লাই পেয়ে যাবে। এবং এই কোয়ান্টাম সংখ্যা থেকে অবশ্যই ম্যাথ আসে। এটা যে শুধুমাত্র খ নাম্বার আসে তা না, এটা গ নাম্বারও আসে, ঘ নাম্বারও আসে। যদি তোমাদের টেস্ট পেপার থেকে থাকে তাহলে সেখানে দেখবা প্রচুর পরিমাণে তোমাদের কি আছে, এই ভিত্তিক আমাদের বিভিন্ন ধরনের সৃজনশীল আছে। যদি তোমাদের বই থেকে থাকে, বইয়ের চ্যাপ্টারের লাস্টে দেখবা কিছু সৃজনশীল থাকবে। সেই সৃজনশীলগুলোতে যদি তুমি দেখো, দেখবা শুরুর দিকের সৃজনশীলে গ এবং ঘতে বিভিন্ন পরমাণুর, বিভিন্ন ইলেকট্রনের, বিভিন্ন তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলে। এই কোয়ান্টাম সংখ্যার মান দিয়ে কিভাবে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে হয়, এরকম বিভিন্ন ধরনের সৃজনশীল আছে। আশা করি এই ব্যাপারগুলো তোমরা একেবারে পেরে যাবা। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের ক্লাসটি এখানে শেষ করছি।